গুড ইভিনিং বন্ধুরা, আজ 16 আগস্ট শনিবার। আজকের অসম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে সংঘটিত হলো দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল মন্দিরের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে লুটপাট চালায়। চোরেরা মন্দিরের বিভিন্ন সামগ্রী সহ শনি দেবতার প্রতিমার কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। শুধু চুরি নয়, প্রতিমা ভাঙচুর করে মারাত্মক ক্ষতি সাধনও করেছে তারা। শনি দেবতার প্রতিমার 2 হাত ভেঙে দেওয়ার পাশাপাশি মন্দিরের ভিতরে বহু সামগ্রী নষ্ট করা হয়। আজ সকালে পূজা দিতে আসা ভক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করে আতঙ্কে স্তম্ভিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। স্থানীয় এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি শুধু চুরি নয়, তাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত। পুলিশের উদাসীনতার কারণেই একই ঘটনা বারবার ঘটছে। এক নৃশংস ঘটনা, বড় ভাইকে খুন করে মাটি চাপা দিয়ে রাখল ছোট ভাই। এই লোমহর্ষক কাণ্ডটি শোনিতপুরের রঙ্গাপাড়ার সোনাজুলি পোলিং লাইনে ঘটেছে। যিনি দাহাঙ্গা নামের ব্যক্তিকে খুন করে পুঁতে ফেলে তার ভাই বানিপাচ দাহাঙ্গা। জানা যায় দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। অতিরিক্ত মদ্যপান করে থাকা বনিপাচ দাহাঙ্গা লোহার রড দিয়ে বড় ভাই জিনিকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভাই বনিপাচ দাহাঙ্গা গোপনে বাড়ির পাশের উঠোনে গর্ত করে বড় ভাইয়ের মৃতদেহটি মাটি চাপা দেয়। আজ সকালে গ্রামবাসীরা জিনি দাহাঙ্গাকে না দেখে সন্দেহ করেন, কারণ আগের রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে অন্য এক ভাই জানিয়েছিল। গ্রামবাসীরা খোঁজখবর নিতে শুরু করলে গোটা ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং তারা রঙ্গাপাড়া থানায় খবর দেয়। পুলিশ গর্ত করে জিনি দাহাঙ্গার মৃতদেহ উদ্ধার করে। রঙ্গাপাড়া থানার পুলিশ ঘাতক বনিপাচ দাহাঙ্গাকে গ্রেফতার করেছে। স্বাধীনতা দিবসের দিনেই অসম নাগাল্যান্ড সীমান্তের মেরাপানিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নাগাল্যান্ডে পিকনিক করতে গিয়ে নাগা দুষ্কৃতীদের হামলার শিকার হন অসমের 3 যুবক। নাগাল্যান্ডের সীমার ভিতরে পিকনিক করার অপরাধে নাগারা এয়ারগান দিয়ে গুলি করে আহত করেছে এক যুবককে। অন্যদিকে অপর 2 যুবককে নির্মমভাবে প্রহার করে দুষ্কৃতীদের দলটি। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে পিকনিক করার উদ্দেশ্যে স্থানীয় কদমগুড়ি এলাকা থেকে কাছের নাগাল্যান্ডের রুনি বস্তিতে গিয়েছিলেন এই 3 অসমিয়া যুবক। পিকনিক শেষে বাড়ি ফেরার সময় নাগাদের একটি দল তাদের পথ আটকায়। এরপর কোনো কারণ ছাড়াই যুবকদের উপর্যুপরি মারধর শুরু করে দলটি। নাগারা শিমসাদ বসুমাতারি এবং সুব্রত নায়কের উপর নৃশংসভাবে হামলা চালাতে দেখে প্রকাশ বড় নামের যুবকটি পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে গুলি করে। এতে প্রকাশ বড় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে কৌশলে পালিয়ে এসে 3 যুবকই মেরাপানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। ব্যাংকের নতুন নিয়ম, এবার থেকে অবাধে আর লেনদেন করা যাবে না। এইচডিএফসি ব্যাংক গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম আনলো। চেকবুকের নিয়মেও এসেছে বড় বদল। খরচ বাড়বে গ্রাহকদের। এতদিন এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা মাসে 2 লাখ টাকার ট্রানজ্যাকশন অথবা লেনদেন করতে পারত। এবার থেকে মাসে 1 লক্ষ টাকার লেনদেন করা যাবে। এবার থেকে এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টে মোট চেকবুকের 10টি পাতাই ফ্রি দেওয়া হবে। আগে 25টি পাতা ফ্রি পাওয়া যেত চেকবুকে। এরপরে প্রতিটি অতিরিক্ত পাতার জন্য 4 টাকা করে লাগত। তবে প্রবীণ নাগরিকদের সামান্য কিছু ছাড় দেওয়া হবে। একই সঙ্গে ফ্রিতে লেনদেনের নিয়মেও পরিবর্তন এসেছে। আগের মতো 4টি ট্রানজ্যাকশন ফ্রি থাকলেও এরপর থেকে প্রতি ট্রানজ্যাকশন অথবা লেনদেনের জন্য 150 টাকা করে দিতে হবে। এতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের পকেটে চাপ পড়বে। প্রতি অ্যাকাউন্টে প্রতি মাসে 4 বার ফ্রি লেনদেন করা যাবে। 1 মাসে 4 বারের বেশি লেনদেন করলে প্রতি লেনদেন পিছু 150 টাকা করে চার্জ লাগবে। প্রতি 1000 টাকার লেনদেনে 5 টাকা অথবা ন্যূনতম 150 টাকা চার্জ লাগবে। থার্ড পার্টি ট্রানজ্যাকশন অথবা লেনদেনের ঊর্ধ্বসীমা 25,000 টাকায় বেঁধে দেওয়া হয়েছে। ফান্ড ট্রান্সফারের নিয়মেও বদল এসেছে। এবার থেকে এনএফটি ট্রান্সফারের ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত লেনদেনে 2 টাকা করে চার্জ দিতে হবে। 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারে 4 টাকা করে চার্জ দিতে হবে। 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা ট্রান্সফারে 14 টাকা চার্জ লাগবে।
2 লক্ষ টাকার বেশি পাঠালে 24 টাকা চার্জ লাগবে। যদি কোনো গ্রাহক আরটিজিএস অথবা ট্রান্সফার করেন তাহলে 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারে 20 টাকা চার্জ লাগবে। 5 লক্ষ টাকার বেশি ট্রান্সফারের ক্ষেত্রে 45 টাকা চার্জ লাগবে। যুব প্রজন্মের জন্য বড় উপহার। ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত রোজগার যোজনার ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী মোদী যুব সমাজের কর্মসংস্থানের জন্য 1 লক্ষ কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা করেছেন। যারাই প্রথম চাকরি করবেন তারা 15,000 টাকা করে পাবেন। এই টাকা দেওয়া হবে সরকারের তরফে। এদিন প্রধানমন্ত্রী বলেন, স্কিল ডেভেলপমেন্ট, স্বরোজগার, ইন্টার্নশিপের অভিযান চলছে। দেশের যুব প্রজন্মের জন্য আজ সুখবর এনেছি। 1 লক্ষ কোটি টাকার যোজনা শুরু করছি। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে আজ থেকে। এই যোজনার অধীনে প্রথম চাকরিতে 15,000 টাকা করে দেওয়া হবে সরকারের তরফে। 3.5 কোটি যুবাদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে। সপ্তাহে 5 দিন ব্যাংক পরিষেবা চালু এবং শনি ও রবিবার ছুটি নিয়ে কিছু বলছে না কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে আবার একযুগে ব্যাংক ধর্মঘটের হুমকি দিল কর্মী এবং আধিকারিকদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। ব্যাংকগুলির নিজস্ব সংগঠন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন অথবা আইবিএর সঙ্গে বৈঠকে তারা জানিয়েছে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে রয়েছে, ফলে তারা আবার ধর্মঘটে যেতে বাধ্য হবেন। প্রসঙ্গত, গত মার্চেই এই একই দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিল অফিসার ও কর্মীদের সংগঠনগুলি। সেবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল তারা নিজেই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে কথা বলবে। সেই আশ্বাসেই ধর্মঘট থেকে সরে এসেছিল তারা, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন যৌথ মঞ্চের অন্যতম শরিক অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নগর। ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড আগামীকাল 17 আগস্ট বৈঠকে বসছে উপরাষ্ট্রপতি পদের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে। আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। গত 4 আগস্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার পদ থেকে ইস্তফা দেন। তার এই পদত্যাগ রাজনৈতিক মহলে নানান জল্পনা কল্পনার সৃষ্টি করে। অনেকেই এর পেছনে অন্য কারণ থাকার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এনডিএ জোটের সব মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আগামী 21 আগস্ট দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সেদিনেই শাসক জোটের পক্ষ থেকে উপরাষ্ট্রপতির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া যৌথ প্রার্থী দিতে তৎপর হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ইতিমধ্যেই বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন যৌথ প্রার্থী নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। এবার শেষ খবর, আরএসএস ও বিজেপির সম্পর্কে কি ফাটল ধরছে? এ নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠতেই মুখ খুললেন বিজেপি নেতা রাম মাধব। তিনি আরএসএসের সদস্য। তার কথায় এই গুঞ্জন থেকেই শোনা যায়। কিন্তু আরএসএস ও বিজেপি একই আদর্শের দুই পরিবার। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় রাম মাধবকে বলতে শোনা গিয়েছে, যখনই বিরোধীরা কোনো ইস্যু পায় না আরএসএসকে সামনে নিয়ে আসে। বলতে থাকে আরএসএস ও বিজেপির সম্পর্কে ফাটল ধরেছে, কিন্তু আরএসএস ও বিজেপি একই আদর্শের সঙ্গে জড়িয়ে থাকা দুটি আলাদা সংগঠন। রামের পরিষ্কার ব্যাখ্যা, বিজেপি যেখানে রাজনীতির সঙ্গে যুক্ত সেখানে আরএসএস সমাজসেবা করে চলেছে। দুই দলের মধ্যে কোনো টেনশনই নেই। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় উঠে এসেছে আরএসএসের প্রসঙ্গ। জোর করে তিনি আরএসএসকে ভারতের স্বাধীনতা সংগ্রামে জুড়তে চাইছেন বলেই দাবি বিরোধীদের। কংগ্রেসের দাবি সংবিধানেরই অবমাননা করেছেন মোদী।